ঠাকুরের বর্ণাশ্রম বিষয়ে মতামত নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। এই একটি বিষয় যা নিয়ে সারা দেশেই তুমুল আপত্তি উঠেছে, বিশেষ করে তথাকথিত বুদ্ধিজীবী মহল থেকে। বর্ণাশ্রম যে অতিশয় অর্থহীন, যুক্তিহীন কুসংস্কার, এই যে বর্ণ হিন্দুদের অপর অপর শ্রেণীকে দাবিয়ে রাখবার কৌশল মাত্র, সেই বিষয়ে অনেকেই সোচ্চার। কথাটা সম্পূর্ণ অযৌক্তিকও নয়। ঠাকুরের কাছে আসবার আগে এ ব্যাপারে আমার মতামতও অনুরূপ ছিল। মানুষে মানুষে সমান, এই আপ্তবাক্যে আমার গভীর বিশ্বাস ছিল। ঠাকুরের কাছে আসার পর তার মতামতের যে দু একটির সঙ্গে আমার দ্বিমত ঘটেছিল, তার মধ্যে একটা ওই বর্ণাশ্রম। বর্ণাশ্রম মানেই যে জাতিভেদ এবং বিদ্বেষ, এটা আমাদের সমাজেও মাঝে মাঝে প্রকট হয়ে পড়ে। তার উপর এই প্রথা খুব একটা কাল প্রাচীন নয়। 4 বেদের মাত্র একটিতেই বর্ণাশ্রমের সামান্য উল্লেখ পাওয়া যায় বলে শিবনাথ শাস্ত্রী দেখিয়েছেন। কিন্তু কথা হলো, বর্ণাশ্রম নিয়ে হিন্দু সমাজে যতই জলঘোলা হয়ে থাকুক, এটির মূলে যে বৈজ্ঞানিক মনোভাব ও দৃষ্টিভঙ্গি ছিল, এ বিষয়ে দ্বিমত থাকা উচিত নয়। ঠাকুর যখন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে প্রকৃতিতে কোথাও সাম্য নেই, সর্বত্রই এই সৃষ্টির বিচিত্র প্রকাশের ভিতরে ওই বর্ণাশ্রমই রয়েছে। আম, জাম, কলা, কমলালেবু, ঘোড়া, ভেড়া, কুকুর, গরু, ধান, গম, সব কিছুর ক্ষেত্রেই দেখা যায় যে প্রকৃতিতে কোনো একঢালা ব্যবস্থা নেই। বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীভাগ ঘটেই থাকে। মানুষের মধ্যেও যে আছে তা তো অনস্বীকার্য। তবুও যে অনেকে আধুনিক বর্ণাশ্রমকে স্বীকার করতে চায় না, তার প্রধান কারণ বর্ণাশ্রমের চূড়া পথ দিয়ে দুর্বলতর শ্রেণীর মানুষের উপর শোষণ ও অত্যাচার চালানো সহজ। আর সেই ঘটনা ঘটেছেও অনেক। কিন্তু সেই জন্য ধর্ম জিনিসটাকেই যারা দায়ী করেন, তাদের বুদ্ধি বিবেচনার প্রশংসা করা যায় না। পৃথিবীতে মানুষে মানুষে সংঘাত নানা কারণেই ঘটে থাকে। দুর্বলের ওপর সবলের অত্যাচারও ঘটে থাকে। দুর্বলের উপর সবলের অত্যাচারও ঘটে প্রকৃতির নিয়মে। ধর্ম বরং মানুষে মানুষে বিভেদের অবসান ঘটানোর জন্যই যা কিছু নীতিবিধি দেয়। মনুর অনুশাসন নিয়েও অনেক প্রশ্ন উঠেছে সঙ্গত কারণেই। কিন্তু মনু সংহিতায় যেসব পৈশাচিক ব্যবস্থার বিধান দেওয়া আছে, সেগুলোকে প্রক্ষিপ্ত অংশ বলে মনে করার যথেষ্ট কারণ আছে। সেই আমলে এইরকম তো পুঁথির লিপিকাররা হামেশা করতেনই। ধর্মকে নানা ধরনের বিবৃতির পাক থেকে ঠাকুর উদ্ধার করেছেন তার অনবদ্য সূক্ষ্ম বিশ্লেষণ এবং প্রয়োগ দ্বারা। ঠাকুর কঠোরভাবে বর্ণাশ্রম মানতেন, কিন্তু তার মধ্যে বিভেদের বালাই ছিল না। সৎসঙ্গে 4 বর্ণের হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলেই কি মিলেমিশে যায়নি? ধর্মের উদ্দেশ্য জীবনমুখী। ধর্মের উদ্দেশ্য মানুষকে মঙ্গলে অধিষ্ঠিত করা। ধর্মের উদ্দেশ্য মানুষকে যোগ্য, সফল ও সার্থক করে তোলা। ঠাকুর যে বর্ণাশ্রম মানতেন, তার পিছনে একটা অর্থনৈতিক কারণও ছিল। বর্ণ অনুযায়ী বৃত্তিকে আশ্রয় করলে আজ দেশে যেমন বেকার সমস্যা থাকতো না, তেমনি আবার বিচিত্র উৎপাদনে দেখা যেত অতিশয় দক্ষতা। আজকাল গ্রামীণ সমাজে বেকার সমস্যা যে এত ভয়াবহ, তার কারণ কুটির শিল্পগুলির অকাল মৃত্যু। আমাদের অদূরদর্শিতার ফলে আমরা কুটির শিল্পের জিনিসগুলি বৃহৎ শিল্পে উৎপাদন করতে শুরু করেছিলাম। ফলে লাঙলের ফাল, কোদাল, কুরুল, দা সবই তৈরি হতে লাগলো বৃহৎ ইস্পাত কারখানায়। গায়ের কামার বৃত্তি হারালো। তাঁতিদের দাঁড় করিয়ে দেওয়া হলো কলের বস্ত্রের সঙ্গে প্রতিযোগিতায়। গ্রামের অর্থনীতির বুনিয়াদ এইভাবে ভেঙে পড়ল। ঠাকুর বারবার বর্ণাশ্রম অনুযায়ী বৃত্তির কথা বলতেন, যাতে বংশগত দক্ষতা থেকে পরম্পরায় উন্মেষালিনী বুদ্ধি ও দক্ষতা গজিয়ে ওঠে। বৃত্তি তাহলে অটুট থাকত।
গ্রামভিত্তিক ভারতবর্ষকে রাতারাতি শিল্পায়নের মাধ্যমে অগ্রগতির পথে নিয়ে যেতে গিয়ে আমরা এই বিপুল অনাবশ্যক বেকার সমস্যা তৈরি করতাম না। দেশবন্ধু চিত্তরঞ্জন ঠাকুরকে গ্রহণ করেছিলেন শেষ বয়সে। তার অনেক ধাঁধা এবং মানসিক দ্বন্দ্ব ঠাকুর মোচন করেছিলেন বটে, এবং তিনিও ঠাকুরকে বুঝতে পেরে উঠে পড়ে কাজে লাগবার উদ্যোগ করেছিলেন। কিন্তু তখন আর তার আয়ুর সময় বিশেষ ছিল না। তার মধ্যেই গান্ধীজিকে অনুরোধ করে তিনি আশ্রম পরিদর্শনে পাঠিয়েছিলেন। এসেছিলেন দেশবরেণ্য অনেক নেতাই। আশ্রমের কর্মকাণ্ড দেখে তারা প্রশংসায় উচ্ছ্বসিত হয়েছিলেন, এ কথাও সত্যি। কিন্তু ঠাকুরের জীবনমুখী দর্শনের ভিতরে তারা তো গভীরভাবে প্রবেশ করেননি। ফলে ঠাকুর সম্পর্কে তাদের বোধটা হলো ওপরসা ওপরসা। বৃহৎ ব্যক্তি বা নেতাদের দিয়ে যে এই আন্দোলন হবার নয়, তা বাস্তববাদী এবং প্রবল কাণ্ডজ্ঞান ও দূরদৃষ্টি সম্পন্ন ঠাকুর ভালোই জানতেন। বিশেষ করে বড় মানুষদের অহং ও নিজস্ব অবসেশন প্রবল হওয়ায় তা এই কাজের বাধা হয়ে দাঁড়ায়। ঠাকুর তাই নির্ভর করেছিলেন সাধারণ মানুষের উপর। তারা খুবই সাধারণ, অনেকেরই শিক্ষা দীক্ষা নামমাত্র, অনেকের নানাবিধ দুঃখ দুর্দশা। ঠাকুর এইসব মানুষকেই তার মতন করে গড়ে পিটে নিতে লাগলেন। তার কর্মশালা তো মানুষ তৈরির কারখানাই। সজনীকান্ত দাস ও কতিপয় মানুষ ঠাকুর সম্পর্কে যে প্রতিকূল প্রচার শুরু করেছিলেন, তার পিছনে কতগুলো মোটা কারণ ছিল। সজনীকান্ত মোহিতলালকে লেখা কতিপয় চিঠিতে উল্লেখ করেছিলেন যে নকুর ঠাকুরের আশ্রম নিয়ে বাজার গরম করে লেখার জন্য তার শনিবারের চিঠি পত্রিকার প্রচার সংখ্যা বেড়ে গেছে। এরকম চললে অচিরেই তিনি নিজস্ব প্রেস কিনে ফেলতে পারবেন। সোজা কথা, ঠাকুরের স্ক্যান্ডাল করে সজনীকান্ত 2 পয়সা আয় করতে চেয়েছিলেন, এবং সে কাজে তিনি সফল হন। ধর্মীয় পুরুষেরা অধিকাংশ ক্ষেত্রেই বিরূপ সমালোচনা ও স্ক্যান্ডালের শিকার হয়ে থাকেন। এটা দেখা গেছে। ঠাকুরের ক্ষেত্রে এরকম ঘটা স্বাভাবিক ছিল, তবে তার উপর অত্যাচার হয়েছে নানা রকম। এইসব অপবাদ তার উদ্দেশ্যে বর্ষণ করেছিলেন সেই সব লোক যাদের কায়েমি স্বার্থে এই মানবদরদী বাধা হয়ে উঠেছিলেন। দীক্ষাপূর্ব জীবনে ঠাকুর সম্পর্কে এইসব অপবাদ আমিও বিশ্বাস করতাম। অপবাদের আরও কারণ ঘটেছিল ঠাকুর শ্রেষ্ঠ পুরুষের বহু বিবাহের সপক্ষে মত প্রকাশ করায়। সুপ্রজননের জন্য বরেণ্য পুরুষদের একাধিক বিবাহ প্রাচীন কাল থেকেই চলে এসেছে। ঠাকুরের নিজেরও একাধিক বিবাহ হয়, আর এই নিয়ে জলঘোলা হয়েছিল বড় কম নয়। ঠাকুরের প্রথম বিবাহ সরসীবালা দেবী অর্থাৎ বড়মার সঙ্গে। বলাই বাহুল্য, খুব অল্প বয়স থেকেই ঠাকুরকে শিষ্যভক্ত পরিবৃত্ত হয়ে এক ব্যস্ত জীবন কাটাতে হতো। গভীর রাত অবধি শিষ্যদের সঙ্গে আলাপ আলোচনা, ভোর না হতেই নাম ধ্যান। বেশিরভাগ রাতে আদৌ ঘুমই হতো না কারো। নববিবাহিতা বড়মাকে তাই স্বামীসঙ্গ থেকে বঞ্চিত হতে হয়েছে বরাবরই। হাড়ভাঙা পরিশ্রমে তখন গড়ে উঠছে আশ্রম। ঠাকুরের তখন ব্যক্তিগত জীবনযাপনের সুযোগ কোথায়? ঠাকুরকে বরাবরই ব্যক্তিগত জীবন থেকে বঞ্চিত হতে হয়েছে। যারা ঠাকুর সম্পর্কে কিছুমাত্র জানেন, তারাই এই কথার সত্যতা স্বীকার করেন। একদিক দিয়ে দেখতে গেলে তার যে জীবন, তাতে একটি বিয়েও করে ওঠা বোধহয় সম্ভব ছিল না। মা বাবার আদেশে এবং সংসারী সন্ন্যাসীর আদর্শ রক্ষার্থে তিনি বিবাহ করেন। দ্বিতীয় স্ত্রী সর্বমঙ্গলা দেবী সরসীবালার কনিষ্ঠা ভগ্নী, তিনি ছোট মা হিসেবে পরিচিত। তিনি যখন ঠাকুরকে বিয়ে করতে চাইলেন, তখন ঠাকুর তাকে বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করার অনেক চেষ্টা করেন। তার যে জীবন, তাতে যে স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবনযাপনের সম্ভাবনা নেই, এমনকি শারীরিক নৈকট্য যে দুর্লভ, এসব বুঝেও ছোট মা তাকে পতি হিসেবে বরণ করতে চেয়েছিলেন। ঠাকুরের বিবাহনীতি অনুসারে পুরুষ কখনোই বিবাহের আগ্রহ প্রকাশ করবে না। বিবাহে আগ্রহী হবে নারী, তার ভূমিকাই মুখ্য হবে। বর্ণ, স্বাস্থ্য, শিক্ষা, স্বভাব ও মেজাজ মর্জির সাম্য ঘটলে তবেই বিয়ে। দ্বিতীয় বিয়ের ব্যাপারে ঠাকুর আরও কঠোর। কোনো মহিলা যদি কোনো বিবাহিত পুরুষের শৌর্যে বীর্যে স্বভাব চরিত্রে আকৃষ্ট হয়ে তাকে বরণ করতে চায়, তবে তাকে প্রথমে অভিভাবকের অনুমতি নিতে হবে।
তারপর সেই পুরুষের অনুমতি প্রার্থনা করতে হবে, এবং সবচেয়ে বড় কথা, সেই পুরুষের প্রথমা স্ত্রীর অনুমতি গ্রহণ করতে হবে। প্রথমা স্ত্রী যদি সন্তুষ্ট হয়ে সম্মতি দেন, তবেই বিবাহ সম্ভব, অন্যথায় নয়। সুতরাং বোঝাই যাচ্ছে যে বহু বিবাহ পুরুষের কামুক ইচ্ছার উপর নির্ভরশীল নয়। আর এই নীতিবিধি সঠিকভাবে অনুসরণ করলে পুরুষদের বহু বিবাহ যে আকছার ঘটবে না, এ কথা বলাই বাহুল্য। বহু বিবাহ প্রচলনের পিছনে ঠাকুরের আর একটা উদ্দেশ্য ছিল, বিহিত অনুলোম অসবর্ণ বিবাহকে পুনঃপ্রচলিত করা। বর্ণ সংমিশ্রণের ফলে তেজ বীর্য সম্পন্ন প্রতিভাবান মানুষের আবির্ভাব ঘটে থাকে। উচ্চবর্ণের শ্রেষ্ঠ পুরুষ প্রথম বিবাহ শাস্ত্রানুসারে অবশ্যই সবর্ণে করবেন, পরবর্তী বিবাহ অন্য বর্ণে করার অধিকার তার থাকবে। তবে উচ্চবর্ণ বা বংশের কন্যাকে বিবাহ করা বিধি নয়, তাতে প্রতিলোম সংমিশ্রণ ঘটে এবং বর্ণসংকর জন্মায়। এই নিয়ে কিছু লেখালেখি করতে গিয়ে আমাকে বিস্তর সমালোচনা, গালমন্দ ও অভিসম্পাতের লক্ষ্যস্থল হতে হয়েছে। কারণটা খুবই স্বাভাবিক। এই তথাকথিত প্রগতির পাগলা স্রোতে সর্বপ্রথাকে ভাসিয়ে দেওয়ার এক অবিমৃষ্যকারী খুনের জেদ মানুষকে পেয়ে বসেছে। গভীর চিন্তা, অনুধ্যান, কোনো বিষয়কে পূর্বাপর পারম্পর্যে বিচার, গবেষণা, অনুসন্ধান ইত্যাদির ধার আজকালকার ধৈর্যহীন মানুষেরা ধারেন না। সমাজে একটা লুটমারের চেহারা সর্বত্র প্রকট। এই এলোমেলো মানসিকতার মানুষকে কোনো প্রথা বা মূল্যবোধের যথার্থতা বোঝাতে যাওয়া বেশ ঝকমারির ব্যাপার। বিশেষ করে বর্ণাশ্রম নিয়ে কথা তুললে কিছু মানুষ প্রবল রকম অস্বস্তি বোধ করতে থাকেন। কিন্তু এরকম হওয়া উচিত নয়। স্বজাতিতে ও সবর্ণে কোনো মানুষই ছোট নয়। বর্ণাশ্রম যদি গুণ ও কর্ম অনুসারেই সৃষ্ট হয়ে থাকে, তবে কোন গুণ অন্য গুণের চেয়ে খাটো? মানুষে মানুষে সকলেই সমান, এই আপ্তবাক্য যারা আউড়ে বেড়ান, তারা নিজেরাই ওই কথাটাকে বিশ্বাস করেন কিনা সন্দেহ। প্রকৃতিতে যখন কোথাও এরকম সাম্যের ব্যবস্থা নেই, তখন মানুষের মধ্যেই বা থাকবে কোন যুক্তিতে? পশু পাখি, গাছপালা, ফল ফসল সব কিছুতেই প্রকৃতির নিজস্ব নিয়মে রয়েছে অসংখ্য বৈচিত্র্য। প্রকৃতি কখনো একঢালা নিয়মে একঘেয়েমি সৃষ্টিকর্মে রত নয়, আর সেই বৈচিত্র্যের পথেই মানুষেরও সৃষ্টি। কট্টর সাম্যবাদীও বাজারে গিয়ে ল্যাংড়া আমটিই খোঁজেন, গঙ্গার ইলিশ খোঁজেন, পাকা রুই খোঁজেন, কাশ্মীরি আপেল বা দার্জিলিংয়ের কমলা লেবুই তার পছন্দ। পোষেন ভালো জাতের অ্যালসেসিয়ান কুকুর বা কাবলি বেড়াল। রেসের দিন স্টেটম্যান আগে দৌড়বাজ ঘোড়াদের বংশতালিকা ছাপে, যাতে ভালো ঘোড়া বাজতে প্যান্টারদের সুবিধা হয়। ফসলের ক্ষেত্রে কত রকমের পরীক্ষা নিরীক্ষা চলছে জলদি জাতের সঠিক ফলনশীল শস্যের বীজ তৈরি করতে। গরু, ঘোড়া, ভেড়া, কুকুর এ নিয়েও তো পরীক্ষা ও গবেষণার অন্ত নেই। আর এর সবটাই প্রজনন নির্ভর। সুপ্রজননই এই কর্মকাণ্ডের লক্ষ্য। মানুষ শুধু তার নিজের বেলাতেই এই নীতি প্রয়োগ করতে নারাজ। এই অবৈজ্ঞানিক মনোভাব নিন্দার্য। কেউ কেউ অবশ্য বলেন যে মানুষের মধ্যে গুণ ও প্রকৃতিগত ভেদ থাকতে পারে, কিন্তু বর্ণাশ্রম সঠিক গুচ্ছীকরণ নয়। এ কথাও মানা যায় না। ভারতবর্ষেই বর্ণাশ্রম নামক গুচ্ছীকরণ খানিকটা বৈজ্ঞানিকভাবে হয়েছিল, অন্যত্র হয়নি। এই গুচ্ছীকরণ পরে অবশ্য জাতপাতের লড়াই এবং গুণভেদ সৃষ্টি করেছে কিছু সমাজপতি ও শাস্ত্রজ্ঞানহীন কুসংস্কারাচ্ছন্ন গুরু পুরোহিতদের হাতে। বিদ্বেষ ও ঘৃণার মনোভাবও যে দেখা দেয়নি এমন নয়, কিন্তু এর মুখ্য কারণ আমাদের অনুন্নত ও পরাধীন দেশে প্রকৃত শিক্ষা, দীক্ষা ইত্যাদির অভাব এবং দেশের দীর্ঘকালের নানা বিশৃঙ্খলা। গ্রাম জীবনের কুপমণ্ডকতায় আবদ্ধ সমাজে পচন লাগা খুবই স্বাভাবিক। আলস্য, মূঢ়তা, অশিক্ষা, কুসংস্কার আমাদের মানসিকতাকে অসাড় করে রেখেছিল। আজ যদি বর্ণাশ্রমকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের আওতায় আনা হয়, তাহলেও না হয় বুঝতে পারতাম বর্ণাশ্রমের যথার্থতা যাচাই করার কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু যাচাই না করে নিতান্ত ভাবালু প্রগতি পরায়ণতার নামে বর্ণাশ্রমকে তাচ্ছিল্য করা যুক্তিসিদ্ধও তো নয়। মানুষের মধ্যে প্রাকৃতিক শ্রেণীবিভাগ হয়েই আছে। চরিত্র, প্রবণতা, দক্ষতা, বর্ণ অনুসারে মানুষ আলাদা রকমের হয়। আমাদের দেশে জাতপাতের লড়াই বা শ্রেণীবিদ্বেষের মূলে অর্থনৈতিক বৈষম্য একটা বড় রকমের কারণ।
মোটামুটি সকলেরই যদি জীবনযাপনের জন্য ন্যূনতম ভদ্র উপার্জন থাকে এবং সমাজে যদি সে নিজের ভূমিকা এবং গুরুত্বটিকে উপলব্ধি করতে পারে, তাহলে এই বৈষম্যের বোধ হ্রাস পেয়ে যায়। আমাদের দেশে অর্থনৈতিক বৈষম্যই যে বড় বেশি প্রকট,